টম জেরি করতে পড়ছে না। বেশ, চন্দনবাবু আপনার সময় এখন। একেবারে শুরুতে বলি, টম জেরির গল্প তো আছেই, কিন্তু তার সাথে সাথে যে গল্পটা আছে সেটা হচ্ছে রাজনীতি বড় প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। একেবারে শুরুতে তুমি দেখো, আমার বারবার মনে পড়ছে যখন নির্বাচন আসে, যখন নির্বাচন যখন কড়া নাড়ে, তখন রাজনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, বিশেষত আমি 2021-এর নির্বাচনের একটা আঙ্গিক টানবো। তুমি যদি প্রথমত মনে করো 2021-এর নির্বাচনের আগে বিজেপির একটা অফিস ছিল, অপারেশনাল অফিস সম্ভবত, সেটা হাস্টিংসে ছিল, এবং তোমার মনে থাকতে পারে ঠিক নির্বাচনের আগে টিকিট ডিস্ট্রিবিউশনের সময় আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি কি ব্যাপক আলিঙ্গন হয়েছিল সেদিন। মানে আমি বলতে চাইছি টিকিট পাওয়ার জন্য তো আলটিমেটলি 5 বছরে দলটা খুব ডিসিপ্লিন হয়ে গেছে তা নয়। অ্যাট দি সেম টাইম যে দলটি গত 15 বছর ধরে এই পশ্চিমবাংলায় শাসন করছে, ইউ ক্যানট টেল দেম ডিসিপ্লিন। এটা তো বাস্তব। চরিত্রগতভাবে দুটো দলই পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুটো দলই রক্তক্ষয়ী সংগ্রাম করছে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে, একজন অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতিকে গার্ড করবার জন্য। ঠিক সেখানে দাঁড়িয়ে যখন এই প্রশ্নটা ওঠে, তখন সেই প্রশ্নটা আসবে কারা গণতন্ত্রকামী, কারা গণতন্ত্রের প্রতিষ্ঠার পক্ষে, কারা এই রাজ্যের ডেভেলপমেন্টের পক্ষে। আমি বারবার বলছি, এই রক্তস্নাত বাংলা সাধারণ মানুষ তোমাদের সূত্রে যারা দেখতে পাচ্ছেন তারা চাইছেন না, গণতন্ত্রটা বড় প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। বেশ সময় চন্দনবাবু, আমার প্রশ্ন, এই ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে সত্যিই তো মানুষ যা খুশি করতে পারে। সত্যি আমি স্পষ্ট, যখন একজন বলছেন তার মেয়ের বিয়ের আটকে যাচ্ছে, একজন বাবা বলছেন যে আমি ডিটেনশন ক্যাম্পে থাকবো, মেয়ে বাড়িতে থাকবে, বা উল্টোটা, এই অবস্থায় মানুষ করতে পারে না, হেন কোনো কাজ নেই। আমি শুনলাম এক সাধারণ গৃহবধূ, তিনি কার্যত হুঙ্কারের সুরে বলছেন, ওনার হাতে কিছুই নেই, কিন্তু আমি একটা দাখুটলো দেখলাম না, উনি বলছেন এখানে ভোট হতে দেব না। এই পরিবর্তন যাত্রা আক্রান্ত হওয়ার সঙ্গে যদি সত্যিই কোথাও মানুষের রোষ থেকে থাকে, তাহলে তার পিছনে কি এত বড় মিথ্যাও আছে চন্দনবাবু? যদি এটা মিথ্যা হয়, আমি জানি না, আপনি দেখো, তুমি মিথ্যার প্রসঙ্গ থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে এসআইআর নিয়ে যে একটা ব্যাপক ভয়ার্থতা চলছে, এখানে কোনো সন্দেহ নেই, একটা ফ্রাস্ট্রেশন, এবং তার সাথে সাথে তুমি দেখছো কেমন বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এই যে 60,06,675 এখনো পর্যন্ত যারা অ্যাডজুডিকেশনে আছেন, তাদের কাছে একটা বড় সংখ্যা, এর আগের সংখ্যাটা আমরা দেখে নিয়েছি। ঠিক তার পাশাপাশি দাঁড়িয়ে যদি তুমি ধরে রাখো 5 বছরের বিরোধী দলনেতা, তার অন্য কোনো কনস্ট্রাকটিভ ভিউ নেই, প্রতি মুহূর্তে হুঙ্কার, এবং তার সাথে কার্বলিক অ্যাসিড, আমি বলছি অ্যারিথমেটিক, এগুলোকে তুমি যদি মিলিয়ে নাও তাহলে মানুষের রোষ থাকতে পারে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তুমি ডিটেনশনের প্রশ্নটা, আমি শেষ করে একটা প্রশ্ন, এখানে তো নেতাদের একটা কর্তব্য আছে চন্দনবাবু, এখানে তো নেতাদের একটা কর্তব্য আছে মানুষকে বোঝানো যে না, আপনি এক মিনিট প্লিজ আপনি নিজের সময় বলুন। চন্দনবাবু, এখানে তো নেতাদেরও একটা কর্তব্য আছে মানুষকে গিয়ে বোঝানো, না আপনার নাম বাদ দিয়ে দেবে, এটা ভারতবর্ষের সংবিধানে সম্ভব নয়, দেশের সর্বোচ্চ আদালত দেখছে। এক্স্যাক্টলি, আমি আসছি, ভেরি সিম্পল। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এসআইআর ঠিক এই মুহূর্তে আসামে হচ্ছে না কেন? এসআইআর হচ্ছে না, তার কারণ হচ্ছে এনআরসি, তুমি খুব ভালো করে জানো, এবং সেটা সিটিজেনারি অ্যাক্ট। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের এক্সপেরিয়েন্সটা কি আছে? আসামের ডিটেনশন ক্যাম্প, আমরা সকলেই জানি আসামের ডিটেনশন ক্যাম্প, 12 লক্ষ মানুষ সেখানে, যার মধ্যে করে লাভ নেই, ডিটেনশন ক্যাম্পে প্রতিটা মানুষ জানে আসামের ডিটেনশন ক্যাম্প ছিল কি না, তার সংখ্যাটা কত, 17টা। এই নাম রাখা, এক এক করে প্লিজ চন্দনবাবু, এই নাম অব্র বলবেন, তার আগে অব্র বলবেন, নিশ্চিতভাবে বলবেন, আপনি উত্তর দেবেন, নিশ্চিতভাবে উত্তর দেবেন, কিন্তু এই নাম ডিলিশনের সঙ্গে বিজেপির জয়, রাজ্যের পরিবর্তন, এগুলোকে জুড়ে দেওয়াতে কিন্তু বিজেপি নেতারাও পিছিয়ে নেই। অভ্র প্লিজ বলবেন, আমি এই ভিডিও দেখাচ্ছি। আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য শোনাচ্ছি, সুকান্ত মজুমদার, কিভাবে